রেড রোজ, লেখিকা ফারহানা নিঝুম। পর্ব সংখ্যা ১২। কাঠফাটা রোদ্দুরে একাকী হাঁটছে কেয়া। বেশিরভাগ সময়টা বাইরে বাইরে কাটার চেষ্টা করছে সে। অবশ্য তার কারণ আছে। রুদ্র। সেই কারণটাই হচ্ছে সে। লোকটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছে তার সাথে। কেয়া চাইলেও এগুলো থেকে এগোতে পারছে না। ইদানিং আফসানাও সন্দিহান দৃষ্টিতে দেখে তাকে। এই মহিলাকে ভীষণ ভয় পায় কেয়া। যদি একটা সম্পর্কের জন্য তার বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, তখন কি করবে কেয়া? সবকিছু হারিয়ে নিঃস্ব থাকবে সে। থাকার বলতে আর বিশ্বস্ত বন্ধুমহল ছাড়া কী বা আছে তার? রোজ যে তাকে ভালোবাসে, এটা সে মন থেকে মানে। তার ভালোবাসায় কোনো কমতি নেই। মুখ ধুকপুক করছে কেয়ার। গাছের নিচে রাখা বেঞ্চে বসে পড়ল কেয়া। নিচে পড়ছে না সে। এখানে জিসান আর ঐশ্বর্য কেউই নেই। কাকে বলবে সে সব কথা? চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে গেল নোনা জল। দীর্ঘদিন পর এভাবে কাঁদছে সে। এর আগে কখনো কষ্ট অনুভব করেনি তার। এই ফ্লাটিং বাজ। কাঁদছো কেন? চমকে ওঠে কেয়া। নিজের সামনে রুদ্রকে দেখে এক প্রকার অবাক হয়েছে সে। আপনি এখানে? নির্দ্বিধায় এসে বেঞ্চে বসে পড়ল রুদ্র। প্রেম প্রেম পাচ্ছে সিনিয়র। বাঁকা চোখে তাকালো কেয়া। হেসে ফেল রুদ্র। ইস, আমার ভালোবাসা দেওয়ার আগেই ভাবে কেটে ফেলছো সিনিয়র। এটা কিন্তু ঠিক না। ভালো লাগছে না রুদ্র? আপনি এখান থেকে চলে যান। এসেছেন কেন? আমি ভালোবাসি বলে বুঝি ভালো লাগছে না? সহজ স্বীকারোক্তি। কেয়া হাসফাস করল। এভাবে বলতে আছে? কেয়া কান্না পাচ্ছে তো। সে কি করবে? একটা মানুষকে হার্ট করতে মোটেও ভালো লাগছে না কেয়ার। আপনি এমন কেন করছেন রুদ্র? কেয়া, কাউকে ভালোবাসা বুঝি অপরাধ? তুমি কেন ভয় পাচ্ছ? আপনি বুঝতে পারছেন না রুদ্র। আপনার ফ্যামিলি, হুস, বয়স, ফ্যামিলি এসব নিয়ে তুমি ভেবো না তো। এগুলো আমার ভাবনা। কেয়ার মন মানতে নারাজ। ছোট থেকে ফ্যামিলি পায়নি সে। কেয়া খুব করে বোঝে বাবা মায়ের গুরুত্ব। কাউকে আলাদা করে দেওয়া কোনো মানসিকতাই নেই তার। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। শীতল দৃষ্টি নিবদ্ধ করে কেয়া। মন ছুঁয়ে যায় হৃদয়ের ভালোবাসা বাক্যগুলো শুনে। একটুখানি সুখের নাগাল পেতে হাজারো দুঃখ আলিঙ্গন করে শত শত মানুষ। কখন থেকে পায়চারি করছে আফসানা। গভীর চিন্তায় মগ্ন সে। মাকে চিন্তা দেখতে একটুখানি হাবড়ে গেল নিকি। কি হচ্ছে মা? তোমাকে চিন্তিত লাগছে যে? বলছিলাম, জিসান কবে ফিরবে? জিসান ফিরলে বিটা দিয়ে দেবো। ঠোঁট টিপে হাসল নিকি। দুদিন আগ পর্যন্ত জিসানকে পছন্দ করতো না আফসানা। তবে ঐশ্বর্য এমন কি বলল, যার জন্য আফসানাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেল। নিকির হাসি চোখ এড়াল না আফসানার। ভারী কণ্ঠে শুধালো, এত হাসি কেন? হুম? বিয়ে দিচ্ছি তার মানে এটা নয় যে তুমি। মা, এত রাগ করছো কেন? আমি তো ভীষণ খুশি, অন্তত তুমি আমার কথা ভেবেছো। কিছু বলল না আফসানা। নিকি স্তুত করে বলল, মা তোমাকে একটু জড়িয়ে ধরি। আফসানা এসে নির্দ্বিধায় জড়িয়ে ধরল নিকি। থমকালো আফসানা। অবাক নয় চেয়ে রইল ক্ষণকাল। আচ্ছা, তিনি কি সত্যি সত্যি ছেলে মেয়ের মন বোঝেন না? তাদের কথা কি সে ভাবে না? হয়তো বা না, তাই তো এতদিন পরেও ছেলে মেয়েদের মনে জায়গা করতে পারেনি তিনি। এজন্য আজকে তার মেয়ে একটুখানি জড়িয়ে ধরতেও দ্বিধাবোধ করছে। সময় পেরিয়ে যাচ্ছে আপন গতিতে। সকাল গড়িয়ে দুপুর দুপুর ভাব। দুপুর গড়িয়ে সন্ধ্যা। জার্মানিতে প্রথম দুটো দিন আনন্দের সহিত কেটেছে উষার। এই তো জিসানের সঙ্গে বের হয়েছিল। আশেপাশে একটুখানি ঘুরে এসেছে। রাস্তার ধারে সবার সুবিধার্থে ছোট ছোট বেঞ্চ পাতা আছে। বার্লিনের অন্যতম সুন্দর এবং বিখ্যাত পার্ক হলো টিয়ারগার্টেন। এটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং স্থানীয় পর্যটকদের জন্য একটি শান্তিপূর্ণ আশ্রয়স্থল। আজ প্রথম ওখানে গিয়েছে উষা। অন্যরকম একটা সুন্দর জায়গা। একটি ভালো লাগা কাজ করেছে তার মনে। পার্কটি ফুলের বাগান, প্রাচীরের গাছ, ছোট ছোট ঝর্ণা এবং হাজারো পথঘাট। ভেতরে রয়েছে অনেক রকমের ভাস্কর্য, বেশ কয়েকটা ছবি তোলার জায়গা। ওসব ছবি তুলেছে। এখানে না আসলে তো এত সুন্দর জায়গাটা সে দেখতেই পেত না। রুমে প্রবেশ করতে দেখতে পেল ডিভানের ওপর শপিং ব্যাগ রাখা আছে। এগিয়ে গেল উষা। শপিং ব্যাগটি হাতে তুলে নিল। দিস ইজ ফর ইউ সুইটার্ট। দরজার দিকে তাকালো উষা। ঐশ্বর্য দাঁড়িয়ে আছে। কিন্তু এটা কি? খুলে দেখো। ব্যাগ হাতে একটা গাউন আবিষ্কার করলো উষা। চমকে উঠল সে। লাল রঙের একটি গাউন, শার্টিং কাপড় দিয়ে তৈরি। নিচের অংশটি ফ্লোরলেস এবং বিস্তৃত, যা সুন্দরভাবে ছড়ানো। পুরো গাউনের নিচের
প্রান্ত জুড়ে লাল গোলাপের সূক্ষ্ম কাজ করা হয়েছে। গোলাপের ডিজাইনগুলো 3D এমব্রয়ডারির ব্যবহার করে তোলা হয়েছে, যা গাউনের সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। উষা অবাক নেত্রে চেয়ে রইল ক্ষণকাল। এটা আমার জন্য? ইয়েস, মুচকি হেসে ফেলল উষা। ঐশ্বর্য থেকে পাওয়া এটা দ্বিতীয় উপহার। দ্বিতীয় উপহার কেন? কারণ প্রথম উপহার তো ঐশ্বর্য নিজেই। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের যেতে হবে। উষা ব্যস্ত কণ্ঠে শুধালো, কোথায় যাব আমরা? সিক্রেট। ঐশ্বর্য বড় বড় কদম ফেলে বেরিয়ে গেল। সূক্ষ্ম শ্বাস ফেলল। গাউন নিয়ে ওয়াশরুমে চলে গেল উষা। দ্রুত বেরিয়ে নিল। হালকা কার্ল করা চুলগুলো ফুলের হেয়ার ক্লিপে আটকানো, গোল্ডেন ড্রপ ইয়াররিংস সেট করা, তার সাথে গাউনের নেকলেস। অল্প একটু সাজ বেরিয়ে এলো সে। ড্রয়িং রুমে প্রবেশ করতে দেখতে পেল ঐশ্বর্যকে। আনমনে চোখ তুলে সিঁড়ির দিকে তাকালো সে। থমকালো ঐশ্বর্যের হৃদয়স্পন্দন। প্রথম দেখেছিল এক বসন্তের দিনে, যখন প্রকৃতির মধ্যে একটি কিশোরী মেয়ে সরলতার প্রাণে সজীবতা ফুটে উঠেছিল। মেয়েটি তখন ছিল কৈশোরের রঙিন প্রান্তে দাঁড়িয়ে। ছোট ছিল নির্ভেজাল স্বপ্নের ঝিলিক। তার হাসিতে যেন স্নিগ্ধতার ভোরের আলোয় মিশে যাচ্ছিল, আর চারপাশে ছিল এক অদ্ভুত মাধুর্য। ঐশ্বর্যের প্রথম দেখায় তার সে সরলতায় মুগ্ধ হয়েছিল। এক অজানা আকর্ষণে হৃদয় যেন কেঁপে উঠেছিল তার। বছর কেটে গেল। মেয়েটি আজ অষ্টাদশীর যুবতী। চেহারায় ফুটে উঠেছে নারীত্বের পূর্ণতা। এ যেন প্রেমের দ্বিতীয় অধ্যায়, যেখানে প্রথম ভালোবাসা স্থির হয়েছিল এক নিষ্প্রাণ আকর্ষণ, আর আজ তা রূপ নিয়েছে গভীর অনুভূতির স্রোতে। তার চোখ দুটো যেন গোলাপের একটি শিশির বিন্দু, স্বচ্ছ কোমল আর এক অদ্ভুত মায়া জড়ানো। ঐশ্বর্য মন হারিয়েছিল, নিজেকে হারিয়েছিল। যার নাম দিয়েছিল গোলাপ, সে ছিল ঐশ্বর্যের সদ্য ফোটা প্রেমের লাল গোলাপ। ঐশ্বর্য বিড়বিড় করে আওড়ালো, রেড রোজ। মানুষ যাকে নিয়ে একটু বেশি আহ্লাদ করে ভালোবাসে, যত্ন করে, তারই দিন শেষে আঘাত করে। এটাই হলো উষার ক্ষেত্রে। বাইরে রেলিং ধরে দাঁড়িয়ে আছে উষা। কান্নার ফলে লেপটে গিয়েছে চোখের কাজল। ক্লাবে নিয়ে এসেছে ঐশ্বর্য। নতুনত্ব দেখছে উষা। কত শত মানুষের ভিড়, নিজেকে হারিয়ে ফেললো বলে বলে ভুল হবে না। অবশ্যই সাথে ছিল জিশান আর ঐশ্বর্য। একপাশে দাঁড়িয়ে ছিল দুজন। আনমনে দেখছিল সামনের মেয়েগুলোকে, যারা কাপল ডান্স করতে ব্যস্ত। দৃষ্টি স্থির হলো তখন, যখন একটি মেয়ের সাথে ঐশ্বর্যের ঘনিষ্ঠতা দেখল সে। ঐশ্বর্য যে ফর্সা যুবতী মেয়েটিকে আলিঙ্গন করছিল, জড়িয়ে ধরেছিল। তীব্র বুকে ধড়ফড়ানি নিয়ে বাইরে বেরিয়ে এলো উষা। কান্নায় ভেঙে পড়ল মুহূর্তে। ইদানিং সে চিৎকারজনী হয়ে যাচ্ছে, কিন্তু কি করার? তার মানুষকে কেন অন্যকে স্পর্শ করবে? ক্ষিপ্ত হলো ঐশ্বর্যের প্রতি সে। অশুদ্ধ পুরুষ একটা, কোনো শুদ্ধতা নেই তার মাঝে। হচ্ছে যন্ত্রণা? আকস্মাৎ এমন প্রশ্নে চমকে উঠল উষা। এগিয়ে গেল ঐশ্বর্য। দৃষ্টি তার উষার পানে। মেয়েটা যে কাঁদছে যা বুঝতে বাকি নেই তার। ঐশ্বর্য ফের শুধালো, যন্ত্রণা অনুভব করেছ? মানে? এই যে একটুখানি অন্য কারো সান্নিধ্যে যাওয়া মাত্র কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছ, নিশ্চয় কষ্ট পেয়েছ। কথাগুলো শুনে আঁকড়ে ধরল উষা নিম্নাষ্ট। তাহলে এটাই ছিল সারপ্রাইজ? কষ্ট দেওয়ার জন্য বুঝি ঘটা করে আয়োজন করে এখানে নিয়ে এসেছিলেন? শব্দবিহীন হাসল ঐশ্বর্য। অসম্মতি জানিয়ে বলল, একদম না। সারপ্রাইজের জন্য অন্য কিছু আছে। এই যে কষ্ট পেলে, এটা আমিও পেয়েছি যখন তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে। জানো না এখানে পেইন ফিল হচ্ছিল? বুকের দিকে ইশারা করে কথাগুলো বলল ঐশ্বর্য। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল উষার। পিঠের শিরদাঁড়া বেয়ে গড়িয়ে পড়ল শীতল রক্তের স্রোত। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। তবে কি সত্যি এতটা কষ্ট দিয়ে ফেলেছিল সে তার কল্পপুরুষকে? উষা তো এটুকু সহ্য করতে পারছে না, অথচ তার একটা আস্ত কষ্ট ঐশ্বর্য কষ্ট সহ্য করে এসেছে, সরে গিয়েছে। সেটা কিভাবে পারল ঐশ্বর্য? আই এম সরি। নো সরি, চলো আমার সাথে। কোমল হাত বলিষ্ঠ হাতের মাঝখানে আটকে ধরল সে। নিজের সঙ্গে নিয়ে যেতে লাগলো উষাকে। একটি কটেজের ভিতরে, আশেপাশে ফুলের সমারোহ, বিশেষ করে গোলাপ ফুল। এটা যে একটা বাগান, যার মধ্যে একটুখানি কটেজের ছোড়াছুড়ি। ভেতরটা অন্ধকারে ডুবে আছে। ঐশ্বর্য আলো জ্বালাতেই চোখ ধাঁধিয়ে উঠল উষার। খিচিয়ে আঁখেদয় বুঝে নিল। অতঃপর যখন চোখ মেরে তাকালো, ওষুধের হালকা হয়ে উঠল। কটেজের প্রতিটি দেওয়ালে টাঙানো আছে উষার আর ঐশ্বর্যের ছবি। সাথে রয়েছে তৈলচিত্রের এর ছোট থেকে বড় হওয়া প্রতিটি স্মৃতি, যত্নে লালিত করে রেখেছে যেন এই প্রেমিক পুরুষ।
এখানকার প্রতিটি দেয়ালে শুধু ছবি নয়, রয়েছে আমার হৃদয়ের গভীর অনুভূতি, যা তোমাকে বুঝিয়ে দিতে হবে রোজ। আর যদি তুমি এখনো বুঝতে না পারো, তাহলে অন্যভাবে বুঝাবো। শেষের বাক্যটি বলে চোখ টিপালো ঐশ্বর্য। হেসে ফেলল উষা। চোখ দিয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে তার, অথচ ঠোঁটে ঝুলছে হাসি। ঐশ্বর্য এগিয়ে এলো, হাত দুটো স্পর্শ করলো উষার। অধর ছোঁয়ায় উল্টো পিঠে লম্বা করে শ্বাস টেনে নিল সে। উম, আর মাই অবজেকশন, ইউ আর দ্য প্রায়োলেস সাপোর্ট ইন মাই লাইফ। উইদাউট ইউ মাই লাইফ ইটস ইনকমপ্লিট। থামলো ঐশ্বর্য। স্পষ্ট করে ঐশ্বর্যের গাল ছুঁয়ে দিল। হিসি সুরে বলে উঠল ঐশ্বর্য, "When you close, I go crazy. I feel like a mad. You are mine, only mine." আমি জানি আমি খুব অদ্ভুত। তারপর আমাকে সহ্য করতে হবে তোকে। থাকতে হবে আমার সাথে। বিকজ ইউ আর মাইন। দ্বিধাহীন চিত্তে হাতের বাঁধনে আটকে ফেলল ঐশ্বর্য উষাকে। পুরোটা ধরল না। পারলে যতটুকু পেরেছে ততটাই চেপে ধরেছে ঐশ্বর্যকে। আপনি আমার সুখ। আপনাকে ভালোবেসে আমি একটুকাল বেঁচে থাকতে চাই। আপনার সংস্পর্শে সুখের সুর বুনতে চাই। আপনার হাসিতে হৃদয় ভরে স্বপ্ন হারাতে চাই। এই জীবন শুধু আপনাকে আপন করে পেতে চাই। তুমি কিন্তু আমার ভালোবাসা না রোজ, তুমি আমার নেশা, আমার অবজেকশন আর সামথিং সামথিং। ফের ঈষৎ লালচে রঙা হয়ে উঠল তার কপোলজোড়া। কোণঠাসা চলে গেল শীর্ষ দমনখানি। পায়ের পাতায় শিরশির জাগলো, বক্ষস্থলে ঢেউ উঠল তার ভালোবাসার পুরুষের নামে। অথচ একদম স্বীকার করছে না। ফুলে উঠেছে নাকের পাটান। অসভ্য পুরুষ, অসভ্য পুরুষ। কাজলেই হেসে উঠল ঐশ্বর্য। কণ্ঠ খাতে নামিয়ে পরাস্ত সৈনিকের ন্যায় বলে উঠল, ভালোবাসা এমন অনুভূতি যা একজন শুদ্ধ পুরুষকে যেমন করেই হোক না কেন অশুদ্ধ বানিয়ে ছাড়ে, ঠিক যেমনি অশুদ্ধ পুরুষকে শুদ্ধ বানাতে পারে, শুধু সঠিক মানুষটির অপেক্ষা। কিন্তু এই যে বললেন ভালোবাসেন না? ঐশ্বর্য দুষ্টুমিহিত হাওড়ে বলল, বাসি নাই তো। হাতের ইশারায় কাছে ডাকলো উষাকে। কিছুটা ঝুঁকে পড়ল ঐশ্বর্য। মনে জাগ্রত ভয়ানক কিছুটা পূরণ করে ফেলল সে। ঠোঁট উঁচিয়ে চুমু খেলো ঐশ্বর্যের চোখের পাতায়। অস্ফুট স্বরে বলে উঠল, আমিও বাসি না। ঐশ্বর্য আরেকটু কাছে এলো উষার। কানের নদীতে ঠোঁট স্পর্শ করলো। আবেশে চোখ বুজে নিল সে। নিঃশ্বাস টেনে নিল উষা। ঐশ্বর্য গভীর সুরে ফিসফিস করে বলল, অ্যাডভান্স হ্যাপি বার্থডে রোজ। বিদ্যুৎ গতিতে কেঁপে উঠল উষা। তোর দৃষ্টি ফেরালো ঐশ্বর্যের দিকে। আপনি জানেন? আই নো এভরিথিং অ্যাবাউট ইউ। ঐশ্বর্য এগিয়ে গিয়ে ড্রয়ার খুলে অ্যালবাম বের করে নিয়ে এলো। এটা তোমার। উষা হাতে নিল। অ্যালবামের ওপর লেখা আছে রোজ। মুচকি হাসলো উষা। অ্যালবাম খুলতে নজর এলো ছোটবেলার স্মৃতিগুলো। লজ্জায় আড়ষ্ট হয়ে উঠল সে। এগুলো কাম। উষাকে নিয়ে বাইরের উদ্দেশ্যে বেরোলো সে। বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে দুজন। ঐশ্বর্য হাঁটু করে বসলো। পকেট থেকে বের করলো রিং বক্স। হাত টেনে নিল উষার। ডায়মন্ড রিং পরিয়ে দিল উষাকে। ইউ আর দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন মাই ওয়ার্ল্ড। ঐশ্বর্য এগিয়ে গেল। পাশের গাছ থেকে একটি তাজা গোলাপ ছিঁড়ে ফের এগিয়ে আসলো উষার কাছে। আলগোছে গুজে দিল কানের পিঠে। হাত টেনে নিজের মুখোমুখি বসালো উষাকে। উষা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার কল্প পুরুষের দিকে। উঠে দাঁড়ালো ঐশ্বর্য। ঝুঁকে পড়ল উষার মুখপানে। উষার হাত দুটো স্পর্শ করে ঐশ্বর্যের উরুতে। ঐশ্বর্য গাঢ় চুম্বন এঁকে দিল উষার কপালের মধ্যখানে। আঁধার কেটে গিয়ে ভোরের আকাশে এক চিলতে রোদ্দুরের আবির্ভাব যেন নতুন জীবনের বার্তা নিয়ে আসে। সকাল ধূসর থেকে ধীরে ধীরে সোনালি রঙার হয়ে উঠেছে। হালকা বাতাসে গাছের পাতাগুলো ঝিকমিক করে উঠেছে। পাখির কিচিমিচিরে ঘুম ভাঙে চারিপাশের। দূরের মেঠো পথে শিশিরের কণাগুলো রোদের আলোয় মুক্তোর মতো চিকচিক করছে। সেই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে সময়। স্নিগ্ধ এই সকালে মনে হচ্ছে যেন প্রকৃতি নিজের এক নতুন সূচনা করেছে। সেই রোদ্দুরের মায়ার হৃদয় ভরে উঠেছে আনন্দে। আর দিনের প্রথম আলোয় যেন আশার নতুন অধ্যায় শুরু করেছে। ফুরফুরে মেজেছে বাড়ির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে নিকি। এক অজানা সুখ, অজানা আনন্দে মাতোয়ারা তার মন। ফোন বেজে উঠেছে। ত্বরিত রিসিভ করলো সে। হ্যাঁ জিশান, বলো। কি ব্যাপার অ্যাংরি বার্ড, এত হ্যাপি লাগছে? মুচকি হেসে বলে উঠল নিকি। হ্যাঁ, আমি তো ভীষণ খুশি। ঐশ্বর্য ভাই আর উষার অবশেষে দেখা হলো। সত্যি বলছি, তুমি যখন ছবিগুলো দিলে আমি যে কি খুশি হয়েছি।
জিশান ঠোঁট ঠোঁট কামড়ে বলল, নিকি? হুম, মিস ইউ। মিস ইউ টু। নিকি পেছন ফিরতেই চমকিত হয়। আফসানাও তপ্ত নিঃশ্বাস ফেলে গটগট করে ভেতরে চলে গেল। ভয় পেল নিকি। কোথাও আফসানা নিকির সব কথা শুনে নিল না তো? ফোন করে তেরেকি মেজাজে বলে উঠল আফসানা, তোর মেয়ে কোথায় সাবিনা? সবে একটুখানি শান্তির নিঃশ্বাস ফেলল। সেই মুহূর্তে আফসানার ফোন এলো। রিসিভ করতে বিরক্তি একটি প্রশ্ন সুরে বসল সে। উষা বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে আপা। ঘুরতে গিয়েছে নাকি ঐশ্বর্যের কাছে গিয়েছে? কিছুটা তাচ্ছিল্য করে বলে উঠল আফসানা। মস্তিষ্কে জ্বলে উঠল তার। উল্টোপাল্টা ভাবনা বাদ দাও। আফসানা তাদের দাঁত পিষে হিসিস করে বলল, যদি আমার কথা সত্যি হয় তাহলে নিজের হাজবেন্ডকে জিজ্ঞেস কর। মনে কিছুটা সন্দেহ ঢুকে গেল সাবিনার। আফসানা কি এতটা যদি মিথ্যে বলতে পারবে? মানুষ ভালো থাকার জন্য, ভালোবাসার জন্য কত কিছু করার যে ভালো আর থাকে কই? সর্বশেষে অবহেলায় চলে এলে সেই সম্পর্কটা আর বেশিদিন টানে না। ঢুলে ঢুলে এগিয়ে যাওয়া নিয়ে যায় শুধুমাত্র শেষ প্রান্ত পর্যন্ত। ঠিক তেমনই মনিকা আর তার বর্তমান হাসব্যান্ড জাহিদ খানের সম্পর্ক। প্রিয় মানুষের থেকে বিবাহ বিচ্ছেদের পর এই মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিল মনিকা। অথচ আজ সে ভালো নেই। দেশে যাওয়ার পর ভীষণভাবে ইচ্ছে করেছিল আবার নিজের সংসার ফিরে পেতে। সবকিছু তো মনিকার সাজানো গোছানো ছিল। তবে আজ কেন সবকিছু হারিয়ে গেছে তার থেকে? তার সন্তান, তার স্বামী সবকিছুই আজ অন্যের। বুক চিরে হাহাকার বেরিয়ে আসে। লোভ জন্মায় আবারও একটুখানি ভালোবাসা পাওয়ার, তবে তা তো আর কোনোভাবেই সম্ভব নয়। তাকে ভালোবাসার মতো আর কেউ নেই এখানে। সন্ধ্যা ঘনিয়ে এলো। একটু পরেই পৃথিবী ডুবে যাবে অন্ধকারের অতল গহনে। টিমটিম করে রাস্তার পাশের ল্যাম্পপোস্টগুলো লাইট জ্বলে উঠছে। আর এই ভর সন্ধ্যায় সুইমিং পুলে সুইমিং করছে ঐশ্বর্য। করিডোর পার করে এগিয়ে গেল উষা। নুপুরের ছনছন শব্দ শুনে ঠোঁট কামড়ে হাসল ঐশ্বর্য। আপনি কি সত্যিই পাগল? এই সন্ধ্যায় সুইমিং করছেন? ভেতরে আগুন জ্বলছে, অথচ আগুন জ্বালানোর মেয়ে কাছে, কিন্তু নেভানোর প্রয়োজন বোধ করছে না সে। পিট পিট চোখ করে তাকালো উষা। ঐশ্বর্য চোখ টিপে। উষা হতাশ হলো। উষা পা তুলে বসলো। কি ঠান্ডা পানি! পা দুটো যেন জমে যাচ্ছে তার। উফ রোজ, চলে এসো। উষা কেঁপে উঠল। ভূত দেখার মতো করে চোখ ঘুরিয়ে বলল, জি না, এত ঠান্ডায় আমি নেই। উষা উঠতে যাবে তার পূর্বেই ঐশ্বর্য এসে তার পা টেনে পুলে ফেলে দিল। ও মা, কি ঠান্ডা! আতঙ্কিত গলায় জ্বলে উঠল উষা ঐশ্বর্যকে। বরফের ন্যায় জমে যাচ্ছে সে। হে বিউটিফুল লেডি! উষা ভেজা চোখে তাকায় ঐশ্বর্যের পানে। ঘন ঘন পাপড়ি ফেলছে সে। তিতির করে কাঁপছে তার রক্তিম অধৈর্যরা। ঐশ্বর্য তাকিয়ে আছে নির্বিশেষে। অতঃপর কিছুটা ঝুঁকে চিবুকে অষ্টজয় স্পর্শ করল। রক্তকণিকা বয়ে গেল শীতলতায়। সর্বাঙ্গ আড়ষ্ট হয়ে আসছে তার। আই লাভ ইউ। প্রথমবারের মতো ভালোবাসা নিবেদন করল ঐশ্বর্য। মন রাঙিনায় প্রেমান্দোলে দোলা লেগে উঠল তার। লজ্জায় কুণ্ঠে চলে যেত রীতিমতো। ইস, এভাবে বলতে আছে অশুভরিক চৌধুরী কখনো ভালো হবে না। ঐশ্বর্য নির্দ্বিধায় আলিঙ্গন করল উষাকে। উষা সায় দিল। গলা জড়িয়ে ধরল ঐশ্বর্যের। প্রশান্তির মৃদু হাওয়া ছুঁয়ে দিচ্ছে দুজনকে। মায়ের আদেশে আবারও দেশে ফিরতে হচ্ছে উষাকে। সাথে আছে ঐশ্বর্য। সে মোটেও উষাকে একা ছাড়বে না। তার মনে শঙ্কা কাজ করছে। হঠাৎ এত জরুরি তলব করে কেন ডেকে পাঠানো হয়েছে উষাকে? তবে কি কিছু ঘটনা ঘটে গিয়েছে? বিকল কালো রাত, চারিদিকে ভয়ানক নীরবতায় আচ্ছন্ন। গভীর অন্ধকারে ডুবে আছে পুরো পৃথিবী। বাতাসে যেন থমকে গেছে। গাছের পাতাগুলো নড়ছে না। দূরে কোথাও রাতের প্যাঁচার ডাক ভেসে আসছে, যেন এই অন্ধকারে সাক্ষী সেই সবের। শক্ত হাতের থাবা খেয়ে স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রয়েছে উষা। দৃষ্টি তার মেঝের উপর। নিঃশ্বাস যেন গলায় আটকে আছে। উষার ঠিক সামনে দাঁড়িয়ে আছে সাবিনা পাটোয়ারি। পেছনে আফজাল পাটোয়ারি এবং ঐশ্বর্য। ভয়ঙ্কর পরিস্থিতিতে আরো ভয়ানক করে তুলেছে বাইরের আওয়াজ। কালো মেঘে ঢাকা আকাশ, তারাগুলো লুকিয়ে আছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি যেন রাতের গভীরতা আরো বাড়িয়ে তুলছে। কোনো দূরবর্তী কুকুরের হালকা ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। তুমি আমাকে মিথ্যা বলেছ উষা। ছি, তুমি কি এতটা বিশ্বাস করার এই প্রতিদান দিচ্ছ? কান্না আটকানোর বৃথা প্রয়াস চালাচ্ছে উষা, কিন্তু চোখ তো আর বাধা মানছে না। নোনা জল গড়িয়ে পড়ছে তার গাল বেয়ে। আমি মিথ্যা বলতে চাইনি মা। আমি তো তুমি বলেছ মিথ্যা উষা। আমি তোমাকে নিষেধ করার পরও তুমি আমার সাথে এসো মামি। কথার পৃষ্ঠে থামিয়ে সাবিনার হাত টেনে ধরে বাইরে নিয়ে গেল ঐশ্বর্য। চোখ মুখ স্পষ্ট রাগ ফুটে উঠছে তার। ঐশ্বর্য, ছাড়ো আমার হাত। ছেড়ে দিল ঐশ্বর্য। বক্ষপিঠে যন্ত্রণা হচ্ছে তার। আঘাতটা এসে লেগেছে বুকে। কেন কবি, সমস্যা কোথায়? উষা আমার সাথে থাকলে? সাবিনা নিরুত্তর। ঐশ্বর্য অভিনয় করে বলল, আমি ভালোবাসি উষাকে, এটা তুমিও জানো, তাহলে কেন এমন করছো? আমি কিছু করিনি ঐশ্বর্য।
ওর সাথে তোমার সম্পর্ক কোনোভাবেই সম্ভব নয়। হাসফাস করছে ঐশ্বর্য। ব্যস্ত কণ্ঠে শুধালো, কেন? কারণ আফসানা তোমাদের সম্পর্ক চায় না। থামলো ঐশ্বর্য। পায়ে নিয়ে তাকিয়ে দেখলো, অদ্ভুত হাসি দিল সে। কিয়ৎক্ষণ ভেবে এগিয়ে এলো, হাত দুটো শক্ত করে ধরেছে সাবিনার। সত্যি বলছি, তুমি না দিলেও সে আমার। তুমি তো এমন নও। তাহলে এমন কেন করছো? সাবিনা থমকালো। ঐশ্বর্য ফের অবাক হয়ে বলল, এত নিষ্ঠুর, এত পাষাণ কিভাবে হচ্ছ? এবারও নিরুত্তর সাবিনা। ভালোবেসেছি, ছাড়ব না কিন্তু। আমি অপেক্ষায় থাকবো স্যার। পাশ কাটিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল ঐশ্বর্য। নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সাবিনা। আফজাল পাঠরে তাচ্ছিল্য করে বলল, তুমি অন্যায় করছো সাবিনা, অন্যায় করছো। তোমায় আমি চিনতেই পারছি না। তুমি আসলে কি সেই মানুষটা যে সবসময় ভালোবাসার কদর করতো? সাবিনা একই রকম ভাবে দাঁড়িয়ে আছে। বুকটা ক্রমশ ভারী হয়ে উঠছে তার। মধ্য দুপুরের প্রকৃতি যেন এক ভারী নিস্তব্ধতা ভরে উঠেছে। সূর্যেরও ততটা তীব্র নয়। মৃদু আলোয় গাছের পাতা ঝলমল করছে। আকাশের নীলিমায় হালকা সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। কোথাও কোথাও পাখির নিঝুম সেই আর্তনাদগুলো ভেসে আসছে মিষ্টি সুরতালে। মন গহীনে লুকিয়ে থাকা অনুভূতির প্রকাশ করার পূর্ব মুহূর্তগুলো ক্ষীণ বাক্যে পক্ষপাতের ধনুকে তীরের মতো বিচ্ছে তার। শক্ত হাতে চেপে ধরেছে, কোমল হাতখানা মুচড়ে যাচ্ছে। তুমি নিজেকে দেখছো কেয়া? তুমি রুদ্রের থেকে কত বছরের বড়? তারপর ওর সাথে। আফসানার কথাগুলো শুনে ঝাপটা খেলো কেয়া। মিনমিন কণ্ঠে বলল, আমি কিছুই করি না আন্টি। রুদ্রই তো আমাকে। আমি জানি রুদ্র তোমাকে পছন্দ করে। ছেলে মানুষ পছন্দ করতেই পারে, কিন্তু তোমার তো একটা বাস্তবতা বোঝা উচিত ছিল। কেয়া উল্টো হাতে চোখ মুছে নিল। শান্ত কণ্ঠে বলল, আপনি চিন্তা করবেন না আন্টি। আমি রুদ্রের কাছাকাছি ঘেঁষবো না। আফসানা বিশ্বাস করতে পারলেন না। কেয়া দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরের রুমের দিকে এগিয়ে গেল। রুমে নিজের লাগেজ গুছিয়ে বের হয়। দরজার কাছে আসতেই দেখতে পেল রুদ্রকে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কোথায় যাচ্ছ? কেয়া প্রত্যুত্তরে কিছু বলার প্রয়োজন বোধ করলো না। এগিয়ে যেতে নিলে রুদ্র লাগেজ টেনে ধরে। আমি কিছু জিজ্ঞেস করেছি কেয়া, কোথায় যাচ্ছ তুমি? কেয়া লম্বা শ্বাস টেনে নিল। চলে যাচ্ছে এখান থেকে। কেন? মা বলেছে? হ্যাঁ। রুদ্র, আপনার মা যা বলেছে ঠিকই বলেছে। আপনি প্লিজ আমার থেকে দূরে থাকবেন। কেয়া যেতে চাইল। রুদ্র এসে সামনে দাঁড়ালো তার। বয়সটা এত বড় করে দেখছো কেন কেয়া? তুমি বিদেশি বড় হয়েও এমন করছো? কেয়া তাচ্ছিল্য করে বলল, আমার কাছে সম্পর্কগুলো খুব গুরুত্বপূর্ণ রুদ্র। আমি চাই না একটা সম্পর্ক, একটা পরিবার এভাবে ভেঙে যাক। কেয়া রীতিমতো পাশ কেটে চলে গেল। নিচে ড্রয়িং রুমে ঐশ্বর্য, তিশান এবং বাকিরা ছিল। কেয়াকে লাগেজ সহ নিচে আসতে দেখে দাঁড়িয়ে পড়ল সবাই। কেয়া, ঐশ্বর্য বলল। রুদ্র পিছু ডাকলো। একটু সাড়া দিল না কেয়া। ঐশ্বর্যের সামনাসামনি আসতেই দাঁড়িয়ে পড়ল। চলে যাবি? থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি থাকতে চাইলে সবকিছু শেষ হয়ে যাবে। অল্প হাসলো ঐশ্বর্য। আমি বললেও? প্লিজ কিছু বলিস না রিক। যদি কখনো আবার জার্মানিতে ব্যাক করিস তাহলে দেখা হবে। সদর দরজার দিকে পা বাড়ালো কেয়া। রুদ্র রীতিমতো অস্থির হয়ে উঠল। সে যেতে চাইলে বাধা হয়ে দাঁড়ালো আফসানা। রুদ্র, কি ছেলে মানুষই করছো তুমি? প্লিজ মা, যেতে দাও আমাকে। না, তুমি একদম যাবে না। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। আফসানার কাছাকাছি এসে বলল, আপনি আমার সাথে আসুন। আফসানার হাত ধরে ঐশ্বর্য নিজের সঙ্গে তাকে নিয়ে যেতে লাগলো। জিশান রুদ্রের ইশারা করলো চলে যাওয়ার জন্য। পিনপদ নীরবতা বিরাজ করছে দুজন মানব মানবীর মধ্যখানে। একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে নিজেদের অব্যক্ত কথাগুলো। অতঃপর নীরবতা ভেঙে রুদ্র করুণার সুরে বলল, আমাকে ছেড়ে যাওয়ার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছ? কেয়া আশেপাশে তাকাচ্ছে বারবার। তারও তো কষ্ট হচ্ছে। সে নিতে পারছে না এসব। রুদ্র, কেন করছেন আপনি এমনটা? থেকে যাও না প্লিজ সিনিয়র। থাকতে পারবো না। থেকেই দেখো, খুব যত্নে রাখবো। এত পাগলামি কেন? ভালোবাসি বলে। ফুপিয়ে কেটে উঠল কেয়া। কাকে ছেড়ে যাবে সে? এই মানুষটাকে? কেয়া এলোমেলো পায়ে ছুটে গিয়ে আঁকড়ে ধরল রুদ্রকে। অধঃস্পর্শ করলো পুরুষালী ঠোঁটের ভাঁজ। হেসে ফেলল রুদ্র। আই লাভ ইউ সিনিয়র। আই লাভ ইউ মিস্টার হ্যান্ডসাম। রক্তিম আবার ছড়িয়ে পড়েছে কপালে। নাকে নাক ঘষে দিল রুদ্র। তাকিয়ে আছে কেয়া। রুদ্র দুষ্টুমি করে বলল। কেয়া অদ্ভুত চোখে তাকিয়ে আছে রুদ্রের দিকে। অদ্ভুত বললে ভুল হবে। মুগ্ধ চোখে তাকিয়ে আছে সে রুদ্রের পানে। ওহে ফ্লাটিং বাজ মেয়ে, নজর সামলাও। চোখ দিয়ে গিলে খাবে নাকি?
কে অবাক হয়ে গেল। ঠোঁট কিঞ্চিৎ ফাঁক হয়ে গেল তার। সে চোখ দিয়ে গিলে খাচ্ছে। মানে কি? রুদ্র আরেকটু দুষ্টুমি করে বলল, উনি তো হচ্ছে চোখ দিয়ে প্রেগনেন্ট করে দেবে। এবার কেয়া চোয়াল ঝুলে গেল রীতিমতো। এই ছেলেটা প্রেগনেন্ট হয় না, মেয়েরা হয়। রুদ্র ফের বলল, ছেলেরা হয় না ঠিক আছে, কিন্তু বাবা তো হয়। ফারাদ, আমি ডিরেক্ট আব্বু হব। কেয়ার মাথার উপর দিয়ে সবটা গেল। কি বলছে কি না বলছে কিছুই বুঝল না। ইয়াক, কি আজে বাজে কথা। ধোঁয়াত আঁকড়ে ধরল রুদ্র। বক্ষপৃষ্ঠে একটি তোলপাড় অনুভব করছে সে। কেয়া শীর্ণ বদনখানি তার বুকের সাথে লেগে আছে। বাগানে রাখা চেয়ারে বসে আছে ঐশ্বর্য এবং আফসানা। ঐশ্বর্য আফসানার শাড়ির আঁচল টেনে ধরে আছে। সে কোনো মতে ছাড়বে না আজ। ছাড়ো আমাকে, এখানে কেন নিয়ে এসেছ? মুচকি হেসে বলল ঐশ্বর্য। সবসময় তো রেগে থাকেন কেন মা? আফসানা চকিতে ঘাড় ফিরিয়ে ঐশ্বর্যের দিকে তাকালো। সত্যি কি তিনি ঠিক শুনেছেন? ঐশ্বর্য কি তাকে মা বলে ডাকলো? বিভ্রান্ত হয়ে ফের শুধালো, কি কি বলে ডাকলে? মা, আজকের জন্য আপনি না হয় আমার মাই হলেন। আফসানা আশ্চর্যের অষ্টম আকাশে পৌঁছে গেল। ঐশ্বর্য কখনোই তো তাকে মায়ের আসন দেয়নি। আর না আফসানা কখনো তাকে ছেলে বলে কাছে টেনে নিয়েছে। একটু বসুন। আফসানা বসে পড়লেন। ঐশ্বর্য শব্দবিহীন হাসল। পায়ের দিকে তাকিয়ে বলল, আপনি জানেন, আপনি অন্যরকম একটা মানুষ। যদি ভালোভাবে কথা বলি তাহলে আপনিও খুব সুন্দর মনের পরিচয় দেন। অথচ রেগে থাকলে খুব নিষ্ঠুরতা দেখান। আজকে আমি প্রথমবারের মতো এবং শেষবারের মতো মা বলে ডাকবো। আফসানা পূর্ণ মনোযোগ দিয়ে শুনছেন ঐশ্বর্যের কথাগুলো। কেন এত নিষ্ঠুরতা দেখাচ্ছেন? ওদের সম্পর্কটা কি মেনে নেওয়া যায় না? তোর গইতে উঠে দাঁড়ালো আফসানা। তবে যেতে গিয়েও বাধা পড়ে গেলেন তিনি। আঁচল টেনে ধরে আছে ঐশ্বর্য। চোখে মুখে তার অনুনয়। মেনে নিন না মা, একটাই তো আবদার করেছি। রুদ্র নিখিকে আপনার থেকে বলেই দিয়েছে ভালোবাসে। কিন্তু আপনার নিশ্চয়তা নিজে চাপা পড়ে গিয়েছিল তাদের ভালোবাসাটা। একটু ওদের বোঝার চেষ্টা করুন। আপনি তো মাও। আসার নিরুত্তর। দীর্ঘশ্বাস ফেলল ঐশ্বর্য। রাজি করানোর জন্যই কি মা বলে সম্বোধন করছো? তির্যকভাবে তাকালো আফসানা। ঐশ্বর্য আসলে না ঘষে বলল, না, ভালোবেসে ডাকলাম। দৃষ্টি শীতল হয়ে এল আফসানার। মনে ভালো লাগা ছেয়ে গেল তার। ছেলেটা যতটা খারাপ মনে করতো, আদৌ কি ততটা খারাপ? উঠে দাঁড়ালো ঐশ্বর্য। এগিয়ে এসে হাত ধরে স্পর্শ করলো আফসানার। একটু বুঝুন, তাহলে সবটা স্বচ্ছ জলের মতো পরিষ্কার হয়ে যাবে। গাছের আড়ালে দাঁড়িয়ে সমস্ত পর্যবেক্ষণ করলো মনিকা। দেশ থেকে ফিরে এসেছে একটুখানি সুখের নাগাল পেতে, কিন্তু তা হয়তো এখন আর সম্ভব হবে না। ঐশ্বর্য চলে যাবে ঠিক সেই মুহূর্তে আগমন ঘটল শহীদের। আপনার কথা বলুন, আমি আসছি। ঐশ্বর্য পাশ কেটে চলে গেল। শহীদ এসে নতমস্তকে দাঁড়ালো। নিজেকে বড্ড অপরাধী বলে মনে হচ্ছে তার। তোমার ভালোবাসা পাওয়ার অধিকার ছিল আফসানা। তুমি একটা সুন্দর জীবন পেতে পারতে। অথচ আমি তোমাকে সংসারের দায়িত্ব আর আমার ছেলের দায়িত্ব তুলে দিয়েছি। একবারের জন্য তোমার মনে খোঁজ নেইনি। আফসানার কণ্ঠনালী খুব কাঁপছে। শহীদ ফের বলল, হাঁটতে যাবে? চল না একটু হাঁটাহাঁটি করি, মধুস্মৃতি তৈরি করি দুজনে। কপুর নিচ মাথা তুলল আফসানা। শহীদ আলতো করে হাসল। আপনি? ঐশ্বর্যের কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল মনিকা। আমতা আমতা করে তিনি বললেন, ঐশ্বর্য আলগোছে এসে জড়িয়ে ধরল মনিকা খানকে। মম, আপনি আর এখানে আসবেন না কখনো। তারা সুখে আছে, সুখে থাকতে দিন। অঝরে কেঁদে ফেলল মনিকা খান। তিনি চাইলেই পারতেন ঐশ্বর্যকে সুস্থ জীবন দিতে। সে চাইলেই পারত মানিয়ে নিতে। সে সব হারিয়েছে। সবচেয়ে মূল্যবান ভালোবাসাটুকু তার আর নেই। বৃষ্টি পড়ছে টুপটুপ করে। ঝড় উঠবে বোধহয়। জানালার কপাট বন্ধ করতে গিয়ে উষার সর্বাঙ্গ ঈষৎ ছুঁয়ে গেল বৃষ্টির ফোঁটা। মৃদু কেঁপে উঠল উষা। মনে পড়ে গেল সেদিন বাগানে দাঁড়িয়ে ঐশ্বর্যের সাথে কাটানো বৃষ্টিবিলাসের স্মৃতিটুকু। মুহূর্তে বিছানাটা ছেয়ে গেল মুখ জুড়ে। জানালার বন্ধ করে কক্ষ থেকে বেরিয়ে এলো উষা। ড্রয়িং রুমে আসতেই দেখতে পেল সাবিনা পাটোয়ারি সোফায় বসে আছেন। উষা ধীর গতিতে এগিয়ে গেল। হাসি মুখে বলল, মা, কি হয়েছে তোমার? অদ্ভুত দৃষ্টিতে তাকালো সাবিনা পাটোয়ারি। বড্ড অপরাধ বোধ হচ্ছে তার। অন্যায় করে ফেলেছে তিনি। উষার হাত ধরে কণ্ঠ খাতে নামিয়ে বলল, আমি খুব নিষ্ঠুর পাষাণ মা, তাই না উষা? চট করে মায়ের হাত ধরে ফেলল উষা। ব্যস্ত কণ্ঠে শুধালো, না না মা, তুমি এসব কথা কেন বলছো? তার অধরে ঝুলন্ত তাচ্ছিল্যের হাসি।
একই ভঙ্গিতে ফের বলল, আমি নিশ্চয়ই বলে তো তোকে আর ঐশ্বর্যকে আলাদা করে দিলাম, তাই না? উষা দুহাত জড়িয়ে দিল সাবিনাকে। বলল, তুমি একটু নিষ্ঠুর নও। আমার ভাগ্যে ছিল না বলেই পাইনি। শব্দ করে হেসে উঠল সাবিনা। মেয়ে তার কষ্ট লুকাতে শিখে গেছে। আমি খুব সরি মা, তুই ক্ষমা করে দে আমায়। না মা, কেন এমন করছো? এসব কথা তুমি কেন বলছো? ভুলে বসেছিলাম সবকিছু। নিজের অতীত, আমার আর তোর বাবার সম্পর্ক সবাই রাজি থাকলেও শুধু আমার বড় আপু রাজি ছিল না। এই সম্পর্কের জন্য আজও আমাদের সাথে কোনো রকম যোগাযোগ রাখেন না। আমি তো সেই একই পথ অবলম্বন করছি। এখন থেকে আর সেই ভুল করব না। আকিদায় ঝাপসা উঠছে উষার। টপটপ করে ২ ফোঁট অশ্রু জড়িয়ে পড়ল তার। ঐশ্বর্যের কাছে যাবি না? মুখ তুলে তাকালো উষা। সাবিনা হাসল। চমৎকার তার হাসি। ইশারায় সম্মতি পেয়ে উঠে দাঁড়ালো উষা। এখন আর তাকে থামাবে কে? ঝিরঝির বৃষ্টি পড়ছে, সঙ্গে শীতল হাওয়া। রাতের আঁধারে মৃদু বৃষ্টির ছন্দে প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। আকাশে গভীর কালো মেঘ ছুটে গিয়ে টুপটুপ করে বৃষ্টি পড়ছে। শান্ত পানিতে পড়ে মৃদু ঢেউ তুলছে। চারপাশের নিস্তব্ধতা, শুধু বৃষ্টির সুর আর ঝিঝি পোকার মৃদু গান। পুকুরে পা ডুবিয়ে বসে আছে ঐশ্বর্য। পুকুরের পানিতে আকাশের প্রতিফলন ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। ছনছন উপরের শব্দ কান স্পর্শ করলো ঐশ্বর্যের। চিবুক শক্ত হয়ে আসে তার এক রমণীর আগমন বার্তা পেয়ে। তবে একবারের জন্য ফিরে দেখল না সে। গুটি গুটি পা এগিয়ে এসে পাশে বসলো উষা। দৃষ্টি তার সুধাংশুর পুরুষের দিকে। ভিজে গেছেন তো? তীর্যক চোখে তাকালো ঐশ্বর্য। চিবিয়ে চিবিয়ে বলল, এখানে কেন এলে? কেউ একজন বলেছিল আমি যাতে তাকে ছেড়ে কখনো না যাই। আমি শুধু তার। মুখোশে পরিবর্তন দেখা গেল না ঐশ্বর্যের। উষা তাকিয়ে আছে নির্বিশেষে। রাশভারী কণ্ঠে বলে উঠল ঐশ্বর্য, তারা চায় না এখন, কিন্তু আমার তাকে চাই। নির্ভয়ে হাত দুটো মেলে আঁকড়ে ধরল তার অশুভরিক চৌধুরীকে। ঐশ্বর্য ভাবুক হলো। হাট খুব দ্রুত পিট করতে লাগলো তার। ঠোঁটের ভাঁজে মিল অথর আবিষ্কার করলো সে। আঁখে যুগল বুঝে আসে ঐশ্বর্যের। বকবাটে রাখা হৃদযন্ত্রটা একটু একটু করে শান্ত হয়ে আসছে তার। বলিষ্ঠ হাত দুটো স্পর্শ করে উষার সরু কোমরটা। ছেড়ে যাওয়ার শাস্তি বাকি। চোখ মেলে তাকালো উষা। অথরের কোণে ঝুলছে দুষ্ট হাসি। সব শাস্তি মঞ্জুর আছে। ঐশ্বর্য চেয়ে রইল ক্ষণকাল। এরপর হঠাৎই উষা আবিষ্কার করলো সে শূন্যে ভাসছে। ভিজে চুপচুপে হয়ে আছে ঐশ্বর্যের গায়ের সাথে লেপ্টে আছে সে। কিন্তু লজ্জায় আড়ষ্ট হয়ে উঠেছে সর্বাঙ্গ। কেঁপে উঠেছে বক্ষপট। ঝুঁকে অধরের ভাঁজে পুরুষ হলে উষ্ঠদের স্পর্শে সরে গেল ঐশ্বর্য। কঠিন ভাব দেখা দিল মুখমবয়ে। উষা ব্যথাতুর কণ্ঠে শুধালো, এখনো রাগ আছে আপনার? নিড সামথিং। আমার হবে? তৎক্ষণাৎ উপর নিচ মাথা দোল উষা। সে তো তারই, তার কল্পনায় থাকা সবচেয়ে সুন্দরতম পুরুষকে আজ পাওয়ার হলো। ঐশ্বর্য কান লদিতে আলতো করে স্পর্শ করে ফিসফিসানি করে উঠল, ইউ নো হোয়াট সুইটহার্ট, তুমি আমার অশুভ হওয়ার একমাত্র কারণ। ঐশ্বর্য থামল। ভেজা গোলাপের চোখের পাতায় চুমু এঁকে নিল ফের। ফিসফিস করে বলল, ইউ হ্যাভ মেড মি অ্যাডিক্টেড, ডু ইউ নো? ইউ কমপ্লিটলি মাইন বেবি। শব্দবিহীন হাসল উষা। গলা জড়িয়ে ধরল ঐশ্বর্যের। আমি আপনাকে ভালোবাসি ঐশ্বর্য। আমি ভালোবাসি অতিরিক্ত। রোজ। উষা পলকহীন চোখে তাকালো ঐশ্বর্যের স্নিগ্ধ মুখশ্রীর পানে। ঐশ্বর্য পা বাড়ালো সামনের দিকে। বৃষ্টির প্রতিটি ফোঁটা তৃষ্ণা বাড়িয়ে দিচ্ছে প্রেমের। যে প্রেম তৃষ্ণা সহজে মেটার নয়। এক অশুদ্ধ পুরুষের প্রেমে পড়েছিল উষা, যার কাছে এলে দুর্বা ঘাসের ন্যায় লাজুক হয়ে ওঠে তার অন্তঃস্থল। লজ্জাপতির পাতার ন্যায় নুয়ে পড়ে অনায়াসে। একটুখানি প্রশান্তি খুঁজে বারবার এই পুরুষের বুকে পড়ছে সে। যে পুরুষের চোখে ছিল গভীরতার রং আর শব্দ ছিল এক মায়াবী সুর। উষা তার কাছে এসে ভুলে যায় নিজেকে, ভুলে যায় পৃথিবীর সমস্ত বাস্তবতা। তার মনে হয় এই পুরুষের বুকে যেন তার নিরাপদ একটি আশ্রয়, যেখানে সমস্ত ক্লান্তি মিশে যায় শান্তির স্রোতে। তাকে ভালোবাসে আমরণ। সমাপ্ত।